মাঝরাত, কাঁচের তৈরি রাজপ্রাসাদ সমবাড়ি, চারিদিক একদম নিঝুম ও শান্ত। রাঁধুনি কবিতা বাড়ি থেকে আস্তে আস্তে গেট খুলে বাইরে গিয়ে দেখে একটি লাল গাড়ি এসে থেমেছে। গয়নাগাটি পরে সারদা গাড়ি থেকে নামে। সে চিকেন লেগ পিস খেতে খেতে এগিয়ে আসে। আমাকে ক্ষমা করে দেবেন মা। কবিতা, তুমি তো চুরি করে পালাচ্ছ না, তুমি আমাদের খিদের মাপে রান্না করতে পারছো না, আর সে কথা বলতে না পেরে তুমি চুপি চুপি যাচ্ছ, সে আমি বুঝেছি। আপনি আমার কষ্টটা বুঝতে পেরেছেন, তা জেনে ভালো লাগলো মা। এবার আসি। এদিকে একবার এসো। কবিতা সারদার কাছে যায়। সারদা নিজের একটা সোনার গয়না বের করে কবিতাকে দেয়। সেই গয়নাটি নিয়ে হাত জোর করে প্রণাম জানিয়ে কবিতা সেখান থেকে চলে যায়। সারদা নিজের ফোন বের করে আর শান্তিতে ঘুমিয়ে থাকা পুরোহিত মশাইকে ফোন করে। শান্তিতে ঘুমোতেও দেয় না, দূর, এ অসময়ে আবার কে ফোন করলো। ভাবতে ভাবতে নম্বরটা দেখে দেখে ম্যাডাম কলিং লেখা আছে। সে ভয়ের চোটে ফোনটা তোলে। বলুন মা। সারদা ব্যাপারটা জানায়। এই মেয়েটাও পালিয়ে গেল। ঠিক আছে, তাহলে অন্য কাউকে খুঁজি বলে সে ফোনটা রেখে দেয়। পুরোহিত মশাইয়ের কিন্তু ঘুম আসে না। রাঁধুনির কথা চিন্তা করতে করতে রোজ মন্দিরে প্রসাদ নিয়ে আসা অর্চনার কথা মনে পড়ে। সে তাকে ফোন করে। ক্ষমা করবেন পুরোহিত মশাই, এই সপ্তাহখানেক ধরে যে প্রসাদগুলো নিয়ে আসছি সেগুলো আমার তৈরি করা নয়। আমার এক মাস্তুতো বোন অপর্ণা তৈরি করেছিল। সে ভীষণ ভালো রান্না করতে পারে। তার বিবরণ পাঠাও অর্চনা। এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। অর্চনার পাঠানো বিবরণ পুরোহিত মশাই দেখেন। পরের দিনই তিনি তার গ্রামে যান। অনামিকার সাথে দেখা করেন। রান্নার কাজের সব বিবরণ দেন, আর কিছু টাকাও অ্যাডভান্স দেন। রাঁধুনি হিসেবে অনামিকা সেই বাড়িতে পা রাখে। অনামিকা যখন চমৎকার স্বাদের সব রান্না করে, ওই পেটুক পরিবার অনামিকার হাতের রান্না খুব তৃপ্তি করে খায়। তারপর একদিন অনামিকা, পুরোহিত মশাই, পুরোহিত মশাই, এভাবে জোরে জোরে পুরোহিত মশাইয়ের নাম নিয়ে অনামিকা ডাক দেয়। পুরোহিত মশাই বাইরে আসেন, দেখেন বাড়ির সামনে অনামিকা। এসো এসো অনামিকা, ভেতরে এসে বসো। পুরোহিত মশাই, সারদা দেবীর বাড়িতে রান্না করা আমার পক্ষে সম্ভব নয়। আমি বাড়ি যেতে চাই, 10,000 টাকা দেন তো। অমন করো না মা, আগে ভেতরে এসো, জল খাও, তারপর কথা বলবো, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেব। আবেগের বশে কিছু তুমি করে ফেলো না মা, তোমার তো বিয়ের বয়স হয়েছে। পুরোহিত মশাই, সারদা দেবীর বাড়িতে 3 বেলা রান্না করতে হবে বলা হয়েছিল, কিন্তু সেখানে তো সারদা ম্যাডাম, প্রসাদ বাবু, তার ছেলে রমেশ এবং মেয়ে শিরিষা, তারা যে ভীষণ পেটুক তা আমি জানি, কিন্তু সে কথা লুকিয়ে তোমাকে পাঠিয়েছিলাম তোমার মা বাবার পরিস্থিতি দেখে। অনামিকা তাতে কোনো উত্তর দেয় না। পুরোহিত মশাই ভেতর থেকে 10,000 টাকা এনে তাকে দিয়ে দেয়। অনামিকা, আগে তুমি গ্রামে যাও, বাবা মাকে দেখো, তোমার মনটা শান্ত হবে। তারপর তোমার মন যা বলে তাই করো। আমি সব সময় তোমার সাহায্যের জন্য আছি। ঠিক আছে পুরোহিত মশাই, এখন আমি আসি। অনামিকা টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। সারদা মাকে এখন আমি গিয়ে কি বলি? বাড়িতে তালা দিয়ে অটো করে সারদা বাড়ির উদ্দেশ্যে সে রওনা দেয়। অনামিকা 2 ঘন্টা বাসে যাত্রা করে সে তারপর নিজের গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছয়। মা বাবাকে দেখে, তাদেরকে দেখে সে ভীষণ আনন্দিত হয়। ওদিকে পুরোহিত মশাই সারদার বাড়িতে গিয়ে বসে। পুরোহিত মশাই, যে কটা রাঁধুনি পাঠাচ্ছেন তারা 2 দিনও থাকছে না এভাবে, তাহলে কি করে চলে বলুন তো? আমি কি করি বলুন তো মা? আপনারা এত বড় পেটুক, তারা যে না জেনে আসে, আর যখন জানতে পারে তারা ছেড়ে দেয়। সেসব জানি না পুরোহিত মশাই, রাঁধুনি আমার চাই। ঠিক আছে মা, আমি আরো খুঁজি। পুরোহিত মশাই যে সব সময় আমাদের বাড়িতে থাকবে, রান্না করবে, তাকে আপন মানুষ করেই দেখব। দরকার পড়লে টাকা বাড়িয়ে দেবো আর জামাও দেব। সারদা মা, একটা কথা বলি। বলুন না পুরোহিত মশাই। আমার মনে হয় রমেশ বাবুর বিয়ে দিলে ভালোই হয়। সত্যি তো, কথাটা তো ভালো। এ কথা হচ্ছিলই ততক্ষণে প্রসাদ বাবু সেখানে আসেন। সারদা, সারাক্ষণ খাবার কথাই তুমি ভাবো, তাহলে তুমি ছেলের বিয়ের কথা কখন ভাববে? রমেশের বিয়ে দিলে বৌমা সারাক্ষণ বাড়িতেই থাকবে, যখনই খিদে পাবে পছন্দের রান্না করে খাওয়াবে। এই এত বড় কথাটা আমি যে কি করে ভুলে গেলাম। তাহলে রমেশ বাবুর জন্য উপযুক্ত মেয়ে দেখি। পুরোহিত মশাই, যান ওই কাজে লেগে পড়ুন। এখন থেকে আমাদের রান্নার লোক না খুঁজে রমেশের পাত্রী খুঁজুন।
ভালো রান্না করা মেয়েকে এই ঘরের বৌমা বানিয়ে নিয়ে আসুন। প্রসাদ বাবু, এই 2 দিন আপনার বাড়িতে যে মেয়েটি রান্না করলো অনামিকা, তার নিয়ে কি মত? সত্যি বলবো পুরোহিত মশাই, অনামিকা মেয়েটি যদি এই ঘরের বৌমা হয়ে আসে তাহলে খুব ভালো হয়। তাকে অনেকবার বলেছি, সে কিন্তু গায়ে মাখেনি। তাহলে আমি গিয়ে কথা বলি। আমাদের গাড়ি নিয়ে যান পুরোহিত মশাই। রমেশও আমাকে অনেকবার বলেছে তার অনামিকাকে পছন্দ, সে বিয়ে করবে, কিন্তু রান্নার কাজ করতো বলে আমি বারণ করেছিলাম। সত্যি বলতে কি, সে চমৎকার রান্না করে। বৌমা হয়ে এই বাড়িতে এলে খুব ভালো হবে। সারদা মা, অনামিকার সাথে কথা বলি, তাকে বৌমা করে নিয়ে আসি। এই বলে পুরোহিত মশাই কথা বলতে চলে যান। খাওয়ার জন্য কিছু অর্ডার করলে? আসছে সারদা। পুরোহিত মশাই কারে করে 2 ঘন্টা যাত্রা করে অনামিকার বাড়িতে পৌঁছন। অনামিকা তাকে বসতে দেয়, সঙ্গে তার সামনে মা বাবাও বসে। পুরোহিত মশাই, আমি অনুরোধ করছি, মা বাবাকে ছেড়ে আমি রান্না করতে আসতে পারবো না। দেখো মা, তোমার হাতে চমৎকার রান্নার গুণ আছে, সেই গুণই তোমাকে একটি বাড়ির বৌমা করবে। তোমার বাবার হার্টের অপারেশন করাবে, বন্ধক থাকা জমি ছাড়িয়ে আনবে, তোমার মা বাবাকে একটা নতুন জীবন দেবে। অনামিকা চুপ হয়ে যায়। তার মা বাবা তার দিকে তাকিয়ে থাকে। দেখো মা, ভাগ্য যখন দরজায় কড়া নাড়ে তখন সদরে স্বাগত জানাতে হয়, তবেই তো জীবন সুখময় হয়ে ওঠে। আপনি যা বলেছেন তা সত্যি, কিন্তু ওই পরিবার যে ভীষণ পেটুক, 24 ঘন্টা শুধু আমাকে রান্না করে খাওয়াতে হবে। আমি তো ভেবেছিলাম তুমি খুব বুদ্ধিমান মেয়ে, কিন্তু পুরোহিত মশাই, আমি বুদ্ধিমানই। আমাকে ওই পেটুক পরিবারে বৌমা করে পাঠিয়ে দিন, আমি বুদ্ধি দিয়ে ওদেরকে পাল্টে দেব, ওদের সাথে সুখেই থাকব। অনামিকার নেয়া সিদ্ধান্তের প্রশংসা করে পুরোহিত মশাই। তারপর তিনি সারদাকে ফোন করে সুখবরটি জানান। খবরটি পেয়ে সারদাও ভীষণ খুশি হয়। তারপর ঘটা করে রমেশ অনামিকার বিয়ে হয়। সারদা অনামিকাকে বৌমা করে নিয়ে আসে। অনামিকা বউ হয়ে ওই বাড়িতে পা রাখে আর দারুণ দারুণ রান্না করে খাওয়ায়। ডাইনিং টেবিলে বসে শাশুড়ি সারদা, শ্বশুরমশাই প্রসাদ, স্বামী রমেশ আনন্দ সহকারে অনামিকার হাতের চমৎকার রান্না খায়। দিন কাটতে লাগে। অনামিকার বাবার হার্টের অপারেশন হয়, বন্ধক থাকা জমির কাগজ ছাড়িয়ে আনা হয়। অনামিকার মা বাবার জীবন ভালো হয়ে যায়, সুন্দরভাবে তারা চাষবাস করতে লাগে। ইতিমধ্যে অনামিকা নিজের বুদ্ধি খাটানো শুরু করে। একদিন সারদার পরিবার বসে খাবার খাচ্ছিল। হঠাৎ করে অনামিকা হাতে ফোন নিয়ে কথা বলতে বলতে, কি বলছিস রে, বেশি খাওয়ার জন্য গ্রীষ্মকালে মারা গেছে? এ কথা শোনা মাত্রই সারদা, প্রসাদ, রমেশ, শিরিষার হাতের থেকে মাছের কালিয়ার টুকরোটা পড়ে যায়। ওহো, অতিরিক্ত খাওয়ার জন্য যেসব মারাত্মক রোগের নাম বললি, সেগুলো হওয়াতে মানুষ মারা যায়। তিনজনেই অনামিকার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। ও বৌমা, কি বলছো গো? অতিরিক্ত খাওয়া ডেঞ্জারাস? হ্যাঁ গো মা। বলে অতিরিক্ত খাবার ফলে তৈরি হওয়া স্বাস্থ্য সমস্যাগুলোর ব্যাপারে সে বিস্তারিতভাবে বোঝায়। সবাই অবাক হয়ে শুনতে থাকে। মা, আপনারা ভয় পাবেন না, আমি আছি তো, আমি আপনাদেরকে বাঁচিয়ে নেব। তবে আমি যেমন বলবো তেমন ছোট ছোট কাজগুলো করতে হবে। করবো বৌমা। সুস্থ থাকার জন্য তুমি যা বলবে তাই করব। আমার তো বিয়েও হয়নি। মা, আপনি সকালে আর বিকেলে সবজি বাজার যাবেন, আর আমি যা যা বলে দেবো সেগুলো সব কিনে নিয়ে আসবেন। ঠিক আছে বৌমা। और पिताजी, सुबह शाम हमारे घर के आसपास जितने पेड़ हैं उनमें पानी डालिएगा, और जो घास निकल गए हैं उन्हें निकाल के फेंक दीजिएगा। ঠিক আছে বাবু। আর শিরিষা, তুমি ভোর 5টায় উঠে বাইরেটা ঝাড় দিয়ে ধুয়ে সুন্দর করে একটা আলপনা দেবে। এভাবে সে শিরিষাকেও তার কাজটা বুঝিয়ে দেয়। অনামিকা, আর আমি কি করব? রোজ তোমাকে আমাদের গাড়িটা ধুতে হবে আর পার্কের 10 রাউন্ড রোজ দিতে হবে। বলে পরের দিন থেকে যার যার কাজ তাকে দিয়ে সেগুলো করানো শুরু করায়। সকালের টিফিন, দুপুরের লাঞ্চ, সন্ধ্যায় স্ন্যাক্স, রাত্রে হালকা ডিনার করার অভ্যাস তৈরি করায়। এর ফলে সবাই স্বাস্থ্যই পরম ভাগ্য বলতে বলতে জীবন কাটানো শুরু করে। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।